গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। ওই শুক্রবারের লোকেরাই করেছে, চিহ্নিত করেছি। শুক্রবার তো ওরা একটু করবে। আমি আপনাকে বলি, সব ছাড়ুন। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। এই শুক্রবারিয়াদের ধরে আমি এমন শাস্তি দেবো 3 পুরুষ পর্যন্ত মনে রাখবে। তখন তো মনে হয় মুখ্যমন্ত্রীর উন্মাদ নাকি, বিধানসভাতে এই ধরনের কথা বলছে। একটা বিশেষ সম্প্রদায়ের নাম উচ্চারণ করে করে বলছে 70 জন আইডেন্টিফাই হয়েছে, 4টে নাম বলছে, 4টেই মুসলিম। তাহলে এটা কি খেয়ে কথাবার্তা বলছে? যখন থেকে এসছে এই উচ্ছৃঙ্খল মুখ্যমন্ত্রী, উন্মাদ মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার লজ্জা। গুন্ডা দমন আইনে যে কেস উনি করেছিলেন 3 পুরুষ মনে রাখবেন, সেখানেও সমস্ত জিনিসের কোনো তথ্য প্রমাণ পাওয়া গেল না, তাদের বেল হয়ে গেল এবং এর এফআইআরও ডিলিট করতে হবে। মানে সে থুতু ফেলে চাঁটার মতো অবস্থা। মুসলমানদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, মিথ্যা মামলা দেওয়া হবে। সরকার একটা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষদের কাছে হয়তো বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে আমাদের সরকারটা মুসলমানদের বিরুদ্ধে। মুসলমান 2 মাস, 1 বছর, 2 বছর জেলে থাকতে হবে, জেলকে বরণ করে নিতে হবে। যে কথা বলছি, জেলকে বরণ করে নিতে হবে। আমাদের যারা পূর্বসূরি ছিলেন, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বোস, প্রীতিলতা ওয়াদ্দেদার, আশফাকুল্লাহ, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, তাদের ইতিহাসটা একটু পড়বেন, জলজল করছে। দেশকে বাঁচাতে গেলে, সংবিধানকে বাঁচাতে গেলে জেলে যেতে হবে, জেলের ভাত খেতে হবে, মামলার শিকার হতে হবে, হামলার শিকার হতে হবে। আজকে আমি শেখ বাবুলাল, আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, কালকে হয়তো আমাকেও জেলের মধ্যে যেতে হতে পারে। তা বলে কি আমি জেলকে ভয় পাবো? তা বলে কি আমি পুলিশকে ভয় পাবো? আমি মামলাকে ভয় পাবো? আমি হামলাকে ভয় পাবো? কখনোই ভয় পাবো না। গোটা পশ্চিমবঙ্গকে জেল বানান, দেখা যাক পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে রাস্তায় নামবে। যদি ভারতের মাটিতে দাঁড়িয়ে কেউ যদি বলে যে ভারত তেরে টুকরে হঙ্গে, তাহলে সেই জিহাদি, সেই দেশ বিরোধী 2টো পায়ের ঘাড় আমরা গুড়িয়ে ভেঙে দেবো। তখন আর হেঁটে রাস্তায় রাজপথে নেমে কখনো বলতে পারবে না ভারত তেরে টুকরে হঙ্গে। সর্বোচ্চ লড়াই হবে। দর্শক, শুভেন্দু অধিকারী গুন্ডা দমন আইন দিয়ে মুসলমানদেরকে এমনভাবে শাস্তি দিবেন, মুসলমানরা 3 পুরুষ মনে রাখবেন। এটা যদি হয় একজন মুখ্যমন্ত্রীর মুখের ভাষা, তাহলে সেই রাজ্যের অবস্থা কি হতে পারে সেটি আপনি বুঝতেই পেরেছেন। দর্শক, আপনারা তো শুরুতে কয়েকটি ভিডিওর অংশবিশেষ দেখেছেন, যে ভিডিওতে বাম সাপোর্টাররা, যারা বাম রাজনীতি করে থাকে, তারা বক্তব্য দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাগলা হাতির সাথে তুলনা করেছেন। যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাগলা হাতির মতো হয়ে গেছে, তিনি কোথায় কি ভাষা ব্যবহার করতে হবে, কোথায় না করতে হবে, তিনি কিছুই এখন মানছেন না। তিনি পাগলা, উন্মাদ হয়ে গেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর টার্গেট একমাত্র মুসলিম জনতা। মুসলিম জনতাকে উনি এতটা ভয় পায় এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্য উনি গুন্ডা দমন আইন পাশ করেছেন। দর্শক, আমরা তো দেখলাম যে শুভেন্দু অধিকারীর সাথে যারা রাজনীতি করেছে, এখন যারা জেনজিরা রয়েছেন বা রাজনীতি নিয়ে একটু মাথা ঘামানো শুরু করেছেন, যারা শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকে রাজনীতির খবর টবর দেখতেছেন, তারা তো আগের খবরগুলি অতটা হয়তোবা জানেন না। এই শুভেন্দু অধিকারী যাদের সাথে রাজনীতি করে এসেছেন, তারা তো শুভেন্দু অধিকারীর খবর জানেন এবং তারা কিন্তু আস্তে আস্তে শুভেন্দু অধিকারী যা করে এসেছেন সেইগুলি কিন্তু ফাঁস করে দিচ্ছেন, সেটা আমরা দেখতে পেয়েছি। শুভেন্দু অধিকারী যখন আন্দোলন করতেন টিএমসির হয়ে, তখন মুসলমানদেরকে এমনভাবে মারতেন, রাস্তায় ফেলে এমনভাবে মারতে মারতে সেই মুসলমানরা মসজিদে গিয়ে পালিয়েও শুভেন্দু অধিকারীর লাঠির আঘাত থেকে বাঁচতে পারতো না। এতটা অমানবিক উনি ছিলেন। উনি আজকে
শাস্তি চাচ্ছেন, সাংবাদিকদের উপরে কেন হামলা হলো? আপনি একটা জিনিস ভাবতে পারেন, সেটা হচ্ছে সাংবাদিকদের উপরে হামলা আসলে কারা করেছেন? ছাত্র জনতা এখানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। প্রথমে তো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন শুরু করেননি, প্রথমে ছাত্ররা ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন, সেটা আমরা দেখেছি। তো যখন ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাননি, তখন নরেন্দ্র মোদীর পদত্যাগ চেয়ে যখন আন্দোলন শুরু করেছেন, তখন নরেন্দ্র মোদীর কানে পানি গিয়েছেন এবং উনি বুঝতে পেরেছেন যে আসলে এবার আমাকে ক্ষমতা ছাড়তে হতে পারে যদি আমি ধর্মেন্দ্রকে পদত্যাগ না করাই। আর এই আন্দোলন করেছেন কারা? এখানে কিন্তু কোনো হিন্দু, কোনো মুসলিম বা অন্যান্য কোনো ধর্ম, এভাবে কিন্তু আন্দোলনটি হয়নি। এই আন্দোলনটি হয়েছিল সবাই একসাথে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক যারা রয়েছে, যারা সবাই একসাথে মিলে আন্দোলনটা করেছে এবং নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাতে চেয়েছে। তো শুভেন্দু অধিকারীর বিচিতেও তো পাড়া লেগেছে একটু, কারণ এই আন্দোলনটা অলরেডি কলকাতা পর্যন্ত চলে এসেছিলেন, যেখানে শুভেন্দু অধিকারীরও পালাতে হতো যদি আন্দোলনটায় নওশাদ সিদ্দিকী একটু মত পোষণ করতেন। নওশাদ সিদ্দিকী যদি একটু জোর গলায় বলতেন যে তোমরা নামো এবং শুভেন্দুকে এই বাংলা থেকে তাড়াও, তাহলেই হয়তোবা একটু আন্দোলনটা জোরালো হতো। তাও নওশাদ সিদ্দিকী অতটা এই আন্দোলনে মনোযোগ দেয়নি এবং অতটা সাপোর্ট করেননি। হয়তোবা কয়েকটি বক্তব্যতে বলেছেন যে ছাত্রদের ন্যায্য দাবিটা মেনে নেওয়া উচিত, এরকম বলেছেন, কিন্তু ওই যে জোরালোভাবে যে সরকার পতন করতে হবে, সবাই আসেন, রাস্তায় আসেন, আন্দোলন করি। রাস্তায় কেমনে নামবেন? রাস্তায় কিভাবে নামবেন? রাস্তায় নামার আগেই তো আপনাকে গুন্ডা দমন আইনের মামলা দিয়ে দেবে শুভেন্দু অধিকারী এবং আপনার এক বছর জেল, এটা কেউ ফেরাতে পারবে না, এমন আইন উনি পাশ করেছেন। দর্শক, সেই আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছেন, কিন্তু এখন শুধু বেছে বেছে মুসলিমদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং তাদেরকে প্রমাণ না পাওয়ার পরে কিন্তু তাদেরকে ছেড়েও দিয়েছে। এবং শুক্রবারই বলে শুভেন্দু অধিকারী কথা বলেছেন যে শুক্রবারইটা এসব করেছে আমি দেখে নিব এবং 3 পুরুষকে আমি টের পাইয়ে দেব, এমন শাস্তি দেব। এসব কথার কোনো যুক্তি নেই এবং এসব কথা ভিত্তিহীন। শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে মুসলিম জনতার কাছে। দর্শক, আপনাদের জন্য কয়েকটি ভিডিও ফুটেজ আমি রেখেছি, সেই ভিডিওগুলি আপনাদেরকে দেখাবো। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই একটি সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও দেখার জন্য। মুসলমানদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, মিথ্যা মামলা দেওয়া হবে। সরকার একটা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষদের কাছে হয়তো বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে আমাদের সরকারটা মুসলমানদের বিরুদ্ধে। মুসলমান 2 মাস, 1 বছর, 2 বছর জেলে থাকতে হবে, জেলকে বরণ করে নিতে হবে। যে কথা বলছি, জেলকে বরণ করে নিতে হবে। আমাদের যারা পূর্বসূরি ছিলেন, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বোস, প্রীতিলতা ওয়াদ্দেদার, আশফাকুল্লাহ, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, তাদের ইতিহাসটা একটু পড়বেন, জলজল করছে। দেশকে বাঁচাতে গেলে, সংবিধানকে বাঁচাতে গেলে জেলে যেতে হবে, জেলের ভাত খেতে হবে, মামলার শিকার হতে হবে, হামলার শিকার হতে হবে। আজকে আমি শেখ বাবুলাল, আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, কালকে হয়তো আমাকেও জেলের মধ্যে যেতে হতে পারে। তা বলে কি আমি জেলকে ভয় পাবো? তা বলে কি আমি পুলিশকে ভয় পাবো? আমি মামলাকে ভয় পাবো? আমি হামলাকে ভয় পাবো? কখনোই ভয় পাবো না। গোটা পশ্চিমবঙ্গকে জেল বানান, দেখা যাক পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে রাস্তায় নামবে। কত বড় জেল আছে রাজ্য সরকারের, সেই জেল ভরে যাবে। গোটা পশ্চিমবঙ্গকে আগামী দিনে জেল বানাতে হবে। যেভাবে লড়াই, আন্দোলন, প্রতিবাদ, সংগ্রাম হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেক্ষেত্রে যেভাবে বেআইনিভাবে গ্রেপ্তার হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গকে জেল বানাতে হবে। আমরা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে, আমরা ন্যায়ের পক্ষে। আমরা অবিচারের বিরুদ্ধে বিচারের পক্ষে। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে। আমরা অসাংবিধানের বিরুদ্ধে সংবিধানের পক্ষে। একথা স্পষ্ট কথা, একথা একদম ক্লিয়ার কথা। এখানে কোনো রকম দ্বিধা, দ্বন্দ্ব, কোনো রকমভাবে কোনো বাধা বিপত্তির জায়গাই নেই। আমরা প্রথমত সাংবাদিকদের ওপর যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের তীব্র নিন্দা করছি, সমালোচনা করছি। আমরা কখনোই সাংবাদিক আক্রমণ বা কোনো পেশাজীবী মানুষকে আক্রমণের সমর্থনযোগ্য নয় এবং তাকে আমরা সমর্থন করিও না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উনি এখনও পর্যন্ত নিজেকে বিরোধী দলনেতা হিসেবেই হয়তো ভাবছেন। উনি যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটা হয়তো উনি নিজেও মানতে পারছেন না ঠিকভাবে। তার কারণ একটা মুখ্যমন্ত্রীর কথাবার্তা, ব্যবহার, আচরণ, তার স্টেটমেন্টে একটা মুখ্যমন্ত্রী সুলভ
আচরণ লক্ষ্য করি আমরা অতীতের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি, আমরা অতীতের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে দেখেছি, আমরা বিধানচন্দ্র রয় থেকে শুরু করে আমরা একাধিক মুখ্যমন্ত্রীকে দেখেছি যাদের মুখ্যমন্ত্রীর মতোই তারা আচরণ করতেন। মুখ্যমন্ত্রী সুলভ আচরণ করবেন, মুখ্যমন্ত্রী সুলভ কথাবার্তা বলবেন, এটাই কাঙ্ক্ষিত, এটাই প্রত্যাশিত। কিন্তু সেটা না করে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি যেই ঢঙে কথা বলছেন, যেভাবে আঙুল তুলে বিধানসভার মধ্যে আঙুল উঁচিয়ে কথা বলছেন, গলা চিৎকার করে কথা বলছেন, যেন বিধানসভার ভেতরটা কোনো একটা রাজনৈতিক মঞ্চ। আসলে অযোগ্য মানুষ মুখ্যমন্ত্রী হলে যেটা হয় শুভেন্দু অধিকারীর কাছ থেকে সেটাই আমরা দেখতে পাচ্ছি। অযোগ্য মানুষ মুখ্যমন্ত্রী হলে যেটা প্রত্যাশা করা হয় সেটাই শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। এখন গুন্ডাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ হবে, এটা স্বাভাবিক। আমরা গুন্ডা দমন আইনটা যখন তৈরি হয়েছিল আমরা বামপন্থীরা বলেছিলাম যে এই আইনটা আসলে গুন্ডা দমন করতে ব্যবহার হবে না, এই আইনটা আসলে বিরোধী স্বরকে দমন করার জন্য, বিরোধী কণ্ঠকে দমন করার জন্য ব্যবহার করা হবে। ছাত্রদের আন্দোলন, জেন জিদের আন্দোলন, ভারতের বাংলার তরুণ প্রজন্মের যে আন্দোলন, সেই আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন আগে কলকাতাতেও সেই আন্দোলন আছড়ে পড়েছিল। সেই আন্দোলনের চাপে ইতিমধ্যেই কেন্দ্রের পদত্যাগী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তাকে পদত্যাগ করাতে বাধ্য হয়েছে কেন্দ্রের মোদী সরকার। এখন সেই যে ছাত্র আন্দোলন, যুবকদের যে আন্দোলন, সেই আন্দোলনে সরকার ভয় পেয়েছেন। কেন্দ্রের সরকার থেকে শুরু করে বাংলার শুভেন্দু অধিকারী সরকার পর্যন্ত প্রত্যেকে ভয় পেয়েছে। এখন সাংবাদিকদেরকে আক্রমণ করা হলো, এই আক্রমণের পিছনে গদি মিডিয়া এই শব্দটা বেশি করে উচ্চারিত হচ্ছে। এখন সাংবাদিকদেরকে কারা আক্রমণ করলেন তাদেরকে সঠিক তদন্ত করে সঠিকভাবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদেরকে চিহ্নিত করে আটক করতে হবে, গ্রেপ্তার করতে হবে। এই র্যান্ডম দেখে গ্রেপ্তার করা, আটক করা একটা বিশেষ সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে আসলে সব কিছুর মধ্যে একটা হিন্দু মুসলমান লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এটা অত্যন্ত বিপজ্জনক। আগামী দিনে আন্দোলনকারীদের মধ্যেও হিন্দু মুসলমান বাছা হচ্ছে, এটা অত্যন্ত বিপজ্জনক। আন্দোলনটা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বিজেপি চেয়েছিল একটা রং লাগিয়ে দেওয়ার, একটা ধর্মীয় পরিচয় ছাঁটিয়ে দেওয়ার, কিন্তু তার সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিয়ে ভারতবর্ষের তরুণ প্রজন্ম, শিক্ষিত ছাত্র এবং যুব সমাজ তারা একসঙ্গে মাঠে ময়দানে যন্তর মন্তর থেকে শুরু করে ভারতবর্ষের আনাচে কানাচে কণায় কণায় আন্দোলন করে দেখিয়ে দিয়েছে যে আন্দোলন করলে আসলে কি হয়। দাবি আদায় করতে গেলে আন্দোলনই একমাত্র পথ, রাস্তায় একমাত্র রাস্তা দাবি আদায়ের জন্য। এখন যেগুলো করছে, গুন্ডা দমন আইনটা যখন তৈরি হয়েছিল আমরা তখন বলেছিলাম যে গুন্ডারা যখন গুন্ডা দমন আইন তৈরি করছে, যারা আইনটা তৈরি করেছেন আইনসভার সদস্যরা, বিধানসভার ভেতরে একাধিক গুন্ডারা বিধানসভার ভেতরে তারা আছেন। আমি খুব সচেতনভাবে কথাটা বলছি, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল অত্যন্ত সচেতনভাবে কথাটা বলছি। যারা আইনটা তৈরি করেছেন তাদের মধ্যে একাধিক সদস্য তারা গুন্ডা। তাদের অতীতের ইতিহাস ঘেঁটে দেখুন, তাদের রাজনৈতিক তাদের ক্রিমিনাল যে রেকর্ড, সে রেকর্ড ঘেঁটে দেখুন, তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি আইন চলছে, তারা অভিযুক্ত। সুতরাং গুন্ডারা যখন গুন্ডা দমন আইন তৈরি করছেন, এই আইন সম্পর্কে তো একটা সন্দেহ থাকবেই, একটা বিরোধিতা থাকবেই। আমরা শুরু থেকে বিরোধিতা করেছি এই আইনের, এখনও করছি, আগামী দিনেও করব। বিরোধী কণ্ঠকে দমন করার জন্য, বিরোধী স্বরকে দমন করার জন্য, সরকার বিরোধী যে মানুষের মানসিকতা, মানুষের কণ্ঠ, তাকে দমন করার জন্য, স্তব্ধ করার জন্য এই আইন তৈরি হয়েছিল। আসলে বিজেপি একটা জিনিস মনে করছে এবং একটা জিনিস মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে বিজেপির বিরোধিতা করা মানেই দেশের বিরোধিতা করা, বিজেপির বিরোধিতা করা মানেই জাতির বিরোধিতা করা। এই যে একটা ধারণা, এই যে একটা মানসিকতা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োগ করার চেষ্টা করছে, এই চেষ্টা কখনোই সফল হবে না। কারণ বাংলার মানুষ, দেশের মানুষ বুঝে গেছে বিজেপি আসলে ভারতবর্ষের জন্য অত্যন্ত বিপজ্জনক, বিজেপি আসলে বাংলার জন্য অত্যন্ত বিপজ্জনক। আপনারা যদি অতীতকে দেখেন, 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে এসেছিল, তার এই 2-1 মাস 2.5 মাসের মধ্যে কিন্তু তীব্র প্রবল বিরোধিতা তৈরি হয়নি রাজ্য সরকারের বিরুদ্ধে। কিন্তু আজকে আমি কিন্তু তৃণমূলকে ভালো বলছি না, এটা আবার প্রচার করার চেষ্টা করবেন। তৃণমূল তো একটা কি বলবো, একটা জঞ্জাল পার্টি, একটা চোরেদের পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি, তার তো আলাদা করে তাকে ডিফেন্স করার কোনো প্রয়োজনীয়তাই নেই। কিন্তু বিজেপি তৃণমূলের সঙ্গে বা তৃণমূলের সমকক্ষ, তৃণমূলের একই আদর্শে আদর্শিত, একই পথে চালিত বিজেপিও একটা রাজনৈতিক দল, যে দলটা তৃণমূলের রেকর্ডকেও ভেঙে দিচ্ছে। তৃণমূল যেখানে শেষ করেছিল বিজেপি সেখানে শুরু করছে। সুতরাং এই যে শুক্রবারী শব্দটা,
মুখ্যমন্ত্রী বলেছেন শুক্র বাড়ি নাকি সব মন্তব্য করেছেন। একটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ ধরনের কথাবার্তা কখনোই প্রত্যাশিত না। আন্দোলনে মুসলমানরা বলির পাঠা হচ্ছে, এই কথাটার সঙ্গে আমি আংশিক সহমত। এই প্রত্যেকটা আন্দোলনে যে মুসলমানরা বলির পাঠা হচ্ছে, এই বক্তব্যটার সঙ্গে আমি আংশিক সহমত পোষণ করছি। এবং এর পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, রাষ্ট্র এবং সরকার যখন একটা বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে বিষাদাগার করে, তখন একটা বিশেষ সম্প্রদায় বারবার বলির পাঠা হবে, এটা স্বাভাবিক। আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি অ্যাডভোকেট এসকে বাবুলাল অত্যন্ত সচেতনভাবে কথাটা বলছি। আমি জানি না আমার কথাটাকে কে কিভাবে গ্রহণ করবেন, কেউ সমালোচনা করবেন, কেউ বিরোধিতা করবেন, কেউ সমর্থন করবেন, কিন্তু বিষয়টা হচ্ছে মুসলমানদেরকে বলির পাঁঠা করা হচ্ছে, এটা সরকারের কুমানসিকতার শিকার হচ্ছে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ। তাহলে মুসলমানদেরকে বুঝতে হবে যে আমাদের রাস্তাটাই একমাত্র রাস্তা। আমি যে কথা অতীতেও বলেছি, যে কথা আজও বলছি, এ কথা আগামী দিনেও বলবো। আমি একাধিকবার আমার মক্কেলদেরকে, আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার যারা শুভানুধ্যায়ী, যারা আমার খুব কাছের মানুষ, ঘনিষ্ঠ মানুষ, আমি প্রত্যেকটা মানুষকে একই কথা বলি যে রাস্তাই একমাত্র রাস্তা। এই রাস্তার অধিকার ছেড়ে দিলে হবে না, রাস্তার অধিকার রাস্তায় বুঝে নিতে হবে। মুখ্যমন্ত্রী উন্মাদ মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার লজ্জা। গুন্ডা দমন আইনে যে কেস উনি করেছিলেন 3 পুরুষ, মনে রাখবেন, সেখানেও সমস্ত জিনিসের কোনো তথ্য প্রমাণ পাওয়া গেল না, তাদের বেল হয়ে গেল এবং এর এফআইআরও ডিলিট করতে হবে। মানে সে থুতু ফেলে চাঁটার মতো অবস্থা। লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা তছনছ করে অস্থির করে দিয়েছে। একটা পাগলা হাতি যদি কোনো জনবসতিতে ঢুকে যায়, যেভাবে তছনছ করে দেয়, আমি এই মুখ্যমন্ত্রীকে একটা পাগলা হাতির মতো দেখছি। শুক্রবারিয়া কথাটা বলে কাউকে সম্বোধন করা, মানে শুক্রবারের সঙ্গে মুসলমানদের সম্পর্ক আছে, এই কথাটাই খুব আপত্তিকর। একটা আন্দোলন হয়েছে, ছাত্রদের আন্দোলন, তাদেরকে আপনি শুক্রবারিয়া কেন বলবেন? সেখানে তো সব জাতি ধর্মের বর্ণের মানুষ সেখানে রয়েছে। তাহলে একটা মুখ্যমন্ত্রীর এই ধরনের কথা খুবই আপত্তিকর এবং নিন্দনীয়। দ্বিতীয় কথা, কি উচ্ছৃঙ্খল হয়েছে। আমরা তো শুভেন্দুবাবুর আন্দোলন দেখেছি, যখন তার লোকরা পাথর ছুঁড়েছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, ভাঙচুর করেছে, যেখানে একজন পুলিশ অফিসারের মেরে চোখ খারাপ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, যেখানে দেখেছি ঘিরে তারা ডান্ডার বাড়ি একজন ঊর্ধ্বতন অফিসারকে মারছে, সে পড়ছে, উঠছে, আবার মার খাচ্ছে, প্রাণ বাঁচাতে গিয়ে একটা মসজিদে গিয়ে সে আশ্রয় নিয়েছে। এই শুক্রবারের আন্দোলনটা কি তার থেকেও বেশি উচ্ছৃঙ্খল ছিল? শুভেন্দুবাবুর মুখে সভ্যতা, শৃঙ্খলাবোধ এগুলো কি মানায়? অতএব অতিরঞ্জিত উনি করছেন এবং আপনাকে বলছি মিথ্যা বলছেন। ওই দিন কোনো উচ্ছৃঙ্খলতা হয়নি, পুলিশ অযাচিতভাবে লাঠিচার্জ করায় স্বাভাবিকভাবে ছাত্রদের কোনো প্রস্তুতি ছিল না। কেউ হয়তো জুতো ছুঁড়েছে, তার পায়ের জুতোটা ছুঁড়েছে, কেউ হয়তো পানির জলের বোতলটা ছুঁড়েছে। মনে হচ্ছে পশ্চিমবাংলার ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। আর সেইটা নিয়ে তার যা হুঙ্কার, এদেরকে আইডেন্টিফাই করে নেওয়া হয়েছে, কেউ ছাড় পাবে না। এই শুক্রবারিয়াদের ধরে আমি এমন শাস্তি দেবো 3 পুরুষ পর্যন্ত মনে রাখবে। তখন তো মনে হয় মুখ্যমন্ত্রীর উন্মাদ নাকি? বিধানসভাতে এই ধরনের কথা বলছে, একটা বিশেষ সম্প্রদায়ের নাম উচ্চারণ করে করে বলছে 70 জন আইডেন্টিফাই হয়েছে, 4টে নাম বলছে, 4টেই মুসলিম। তাহলে এটা কি খেয়ে কথাবার্তা বলছে? যখন থেকে এসছে এই উচ্ছৃঙ্খল মুখ্যমন্ত্রী, উন্মাদ মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার লজ্জা। ওনাকে দেখে এখন পশ্চিমবাংলাবাসী লজ্জা পাচ্ছে যে কাকে আমরা মুখ্যমন্ত্রী বানালাম। 3 পুরুষ কাঁপাবে এইটা আমরা শুনেছি, মনে ছিল। তো আজকে যা পরিস্থিতি, মনে হচ্ছে কি জানেন তো, একটা বাংলা সিনেমা এসেছিল, তাদের একটা গান ছিল, ফেটে গেল ফেসে গেল কালিরামের ঢোল। তো আজকে আমার মনে হচ্ছে শুভেন্দুবাবুর ডায়লগটার সঙ্গে এই ডায়লগটা ম্যাচ করে যাচ্ছে। 3 পুরুষ তো আমরা মনে রাখবো, 3 পুরুষ মনে রাখবো এই কারণে, কালকে ওনার একটা কেসে অমৃতা সিনহা বললেন মানুষকে একটু শান্তিতে থাকতে দেন। আপনি যখন থেকে এসছেন উৎপাত লাগিয়ে রেখেছেন, আপনি কোনো কাজ করেন না, খালি এইবারে হবে ওইবারে হবে বলেন, এইটা করলে হবে ওইটা করলে হবে, এই সব করতে থাকেন, গুলাতে থাকেন আর অশান্তি করছেন। আপনি মানুষকে একটু শান্তি দেয়, এটা আদালত বলছে এবং সেই কেসটাকে রিজেক্ট করা হলো। আজকে আরও একটা গুন্ডা দমন আইনে যে কেস উনি করেছিলেন 3 পুরুষ, মনে রাখবেন, সেখানেও সমস্ত জিনিসের কোনো তথ্য প্রমাণ পাওয়া গেল না, তাদের বেল হয়ে গেল এবং এর এফআইআরও ডিলিট করতে হবে।
মানে সে থুতু ফেলে চাঁটার মতো অবস্থা। তাহলে এই মুখ্যমন্ত্রী নিজের ভাবমূর্তি নষ্ট করছে, রাজ্যের উন্নয়নে মন না দিয়ে হিন্দু মুসলমান করে পরিবেশ নষ্ট করছে, এবং আমি হলফ করে বলতে পারি হিন্দুরা ছিচি করছে। উনি যে এই শুক্রবারিয়া করছেন, মুসলমানদের টাইট করে দেবো, ঘরে ঢুকিয়ে দেবো, 3 পুরুষ মনে রাখবে, উনি ভাবছেন এতে মনে হয় হিন্দুরা খুব খুশি হবে, কিন্তু হিন্দুরা ছিচি করছে। কারণ তিনি যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসছেন তার একটাও কিন্তু পূরণ করেননি। 450 টাকার গ্যাসও লোক পায়নি, ভারতবর্ষের একই দামে পেট্রোল ডিজেলও পায়নি। ওনার কথা মতো এখনও সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পায়নি, যেটা বলেছিলেন প্রত্যেকে পাবে। কোনো ওয়েলফেয়ার স্কিম, জনকল্যাণকর কোনো স্কিম বন্ধ হবে না। ওনার 7 পে কমিশনও লাগু হয়নি, ওনার ডিএ ক্লিয়ারেন্স করা সেটাও হয়নি। ওই রাঁধুনিরা মিড ডে মিলে তাদের চাকরি গেছে, টোটোওয়ালাদের হালত খারাপ, আর চতুর্দিকে হাট বাজার ভেঙে, স্টেশন ভেঙে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা তছনছ করে অস্থির করে দিয়েছে। একটা পাগলা হাতি যদি কোনো জনবসতিতে ঢুকে যায়, যেভাবে তছনছ করে দেয়, আমি এই মুখ্যমন্ত্রীকে একটা পাগলা হাতির মতো দেখছি। চরম অসভ্যতা। তাদেরকে মিথ্যা কেসের বিনায় ধরেছে, তাদের বিচার হবে আদালতে। আর যদি যে রিকনস্ট্রাকশনের যে ফর্মুলা দিচ্ছে, রিকনস্ট্রাকশন কোথায় হয়, কোনো একটা জায়গায় ঘটনা ঘটেছে সেখানে পুলিশ ছিল না, মার্ডার, খুব হিনিয়াস ক্রাইম হয়েছে, বড় ঘটনা। আরে এখানে তো ধর্মতলার পুরো সিসিটিভি কাভারেজের মধ্যে হয়েছে, প্লাস মিডিয়ার এত ক্যামেরা ছিল, পুলিশ নিজের মোবাইল দিয়ে ছবি তুলতেই থাকে। তারপরে কি এমন হয়েছিল, ওই জলের বোতল ছোড়ার রিকনস্ট্রাকশন, জুতো ছোড়ার রিকনস্ট্রাকশন, আর যেই ছেলেটার বিরুদ্ধে একটা ফুটেজ পাবে না, ওইখানে যারা ছিল তাদের কারোর বিরুদ্ধে কোনো ফুটেজ পাচ্ছে না, জোর করে তাদের বাড়ি থেকে তোলানো হয়েছে। তারা অপরাধ করলে তাদের স্পটে কেন ধরা হয়নি, বাড়ি থেকে কেন তোলা হলো? শুক্রবারের ঘটনা শনিবারের রাত্রে তুলছে, আর কিছু 2টো ছেলেকে রবিবারে তুললো, তার মানে পরে প্ল্যান করে ঠান্ডা মাথায় তুলেছে। কিন্তু ওই রিকনস্ট্রাকশনে এসে যে অসভ্যতাটা হয়েছে, মিডিয়ার ছেলেমেয়েগুলো তারা কিলবিল করছে। আপনি বলুন তো, যখন একটা সরকারি কাজ চলছে বা তদন্ত, মানে রিকনস্ট্রাকশন মানে তদন্তই যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে পুলিশ করবে, আইও করবে, ইনভেস্টিগেশন অফিসার যে আছে সে করবে, তাহলে মিডিয়া তার মাঝখানে কী করে ঢুকবে? এরা কিন্তু মিডিয়াকে সরালো না, দূরে রাখলো না, এবং তাদের খালি পায়ে আনলো। তাদের অপরাধ কি? তাদের কোনো অপরাধ প্রমাণ হয়নি, তাদেরকে খালি পায়ে, কাউকে হাফ প্যান্ট পরে, এগুলো কি তামাশা করছে? মানে মুখ্যমন্ত্রীর নির্দেশে মুসলমানদের সঙ্গে খারাপ ব্যবহার করো, উনি ভাবছেন এইটাই মনে হয় রাজ্যবাসীর কাছে, স্পেশালি হিন্দুদের কাছে এটা একটা তোফা। কিন্তু হিন্দুরা এইসব চায় না, তারা যন্ত্রণায় ভুগছে। আমার কথা হলো, ওই মেয়েগুলো লাগাতার ওদের অপমানিত করছিল, বলছিল তোমরা কি ছাত্র, তোমরা কি নিট পরীক্ষা দিয়েছো, তোমাদের বংশে কেউ নিট পরীক্ষা দিয়েছে কি? তাহলে এটা মুসলমানদেরকে অবহেলা করছে, ওরা ভাবছে এরা মনে হয় কোনো নিট পরীক্ষা দেওয়ার লোক না, এদের বংশেও মনে হয় কেউ নিট পরীক্ষা দেবে না। কিন্তু এদের জ্ঞাততার জন্য বলছি, আজকে আলামিন মিশন থেকে প্রতি বছর নিটে যত কোয়ালিফাই করে, রামকৃষ্ণ মিশনেও তত করে না। আর পশ্চিমবাংলায় এখন চাষির বেটা, রিক্সাওয়ালার বেটা, ভ্যানওয়ালার বেটা, ইট ভাটায় কাজ করে, বিড়ি বাদে, তার ছেলেমেয়েরা নিট ক্র্যাক করছে। এরা খোঁজ রাখে না, এরা ভাবে মুসলমান মানে অশিক্ষিত, মুসলমান মানে লুঙ্গিওয়ালা, আর মুসলমান মানে আমরা উপহাস করব। কিন্তু এরা যে অসভ্য, মানুষকে সম্মান করে না, একটা মানুষ অপরাধী প্রমাণিত হয়নি, কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার এই সাংবাদিক করছে। তাহলে এই সাংবাদিককে লোক ঘৃণা কেন করবে না? এই সাংবাদিককে দেখে চটি কেন ছুড়বে না? এই দর্শক, এতক্ষণ আপনাদের যে ভিডিওগুলি দেখালাম, সেই ভিডিও দেখার পর আপনার কি মনে হলো যে শুভেন্দু অধিকারী যে কাজগুলি করতেছেন, এই কাজগুলি কি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কতটা ভালো, এবং এই কাজগুলি উনি করতেছেন, এই কাজগুলির ভিতরে কোনো যৌক্তিকতা আছে কিনা, কোনো ভালোর দিক আছে কিনা, ভালো কোনো দিক খুঁজে পাবেন কিনা, আপনি একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার মনে হয় যে মমতা ব্যানার্জির শাসন আমল ছাড়িয়ে গিয়েছেন শুভেন্দু। আমি দেখলাম কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকরা বলাবলি করতেছেন, বা বামপন্থীরা বলাবলি করতেছেন যে মমতা ব্যানার্জি যেখানে দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতি ছেড়ে গিয়েছেন, সেখান থেকে শুভেন্দু অধিকারী শুরু করেছেন। এটা আপনার কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। দর্শক, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।